ক্লাস টেস্টটা দিতে পারিনি। ও আচ্ছা 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 আচ্ছা, তুমি যেটা মিসিং প্রবলেম বলছিলা, জি স্যার। ওটা আসলে আমি স্কোর গুলো সামারাইজ করার পরে কারণ মিসিং হয়েছে কিনা জানতে পারলে তখন আমি তোমাদেরকে ইনফর্ম করব। ঠিক আছে? আচ্ছা। আর এমনি নরমালি যদি কেউ স্কোর পেয়ে থাকে তাইলে ওটা কাউন্ট হওয়ার কথা আর কি। জি স্যার। স্যার একটা কথা ছিল স্যার, যে আমাদের অ্যাসাইনমেন্ট 1 আছে যে প্রোগ্রামিং এর, ওগুলোতে স্যার যে আউটপুট গুলো আসবে ওগুলো তো স্যার আমরা হাতে লিখবো। এখন কেউ যদি প্রিন্ট করে দিতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা। প্রোগ্রামিং গুলো যদি এই তোমার স্ন্যাপশট নিয়ে যদি সরাসরি দিতে পারো তাহলে ভালো হয়। আর যদি কারো বাসায় যদি ল্যাপটপ না থাকে বা কোনো যদি সিস্টেম না থাকে প্রিন্ট করার, তাহলে সেক্ষেত্রে সে হয়তো লিখে দিবে। তাহলে স্যার ওই যে যে আমাদের প্রোগ্রামিংটা হবে ওইটাও কি স্যার আমরা টাইপ করব বা না? প্রোগ্রামিংটা তোমরা হাতে লিখে দিবে, শুধুমাত্র আউটপুটটা যদি সবচেয়ে বেটার হয় যদি তোমরা স্ক্রিনশট দিয়ে দিতে পারো আর কি। ওটাই বেশি প্রেফার করবো আর কি। আর কেউ যদি না পারে সেক্ষেত্রে কিছু করার নাই, তখন লিখে দিতে। আউটপুটটা কি স্ক্রিনশট দিয়ে দেবো? হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা স্যার। স্যার প্রোগ্রামিং কোড গুলো কি তাহলে হাতে লিখবো? হ্যাঁ, হাতে লিখবা। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি তো কিছু কিছু কোশ্চেন আউটপুট চান নাই, ওগুলো কি আমি স্ক্রিনশট দিয়ে দিব? আউটপুট না চাইলে কিন্তু সবগুলো তো আউটপুট দিতেই হবে। আচ্ছা এটা স্যার, ঠিক বলার আছে। কিছু না। একটা প্রোগ্রাম যখন তুমি রান করাও আউটপুট কি পাচ্ছ না পাচ্ছ না জি স্যার। দেখাইতেই হবে। ওকে স্যার। কারণ একটা প্রোগ্রাম যখন তুমি রান দিবা ওখানে দেখবে যে অনেক জায়গাতে টেস্ট করতে বলছি বা রান করতে বলছি, তাহলে রান করাইলে তো আউটপুট আসবে। আউটপুট কি আসবে সেটাও কিন্তু দেখাইতে হবে, আউটপুটটা আসলে ঠিক আসছে কিনা। আমি তো কোডটা ঠিক আছে কিনা বুঝবো কিভাবে? আউটপুটের উপর থেকে বুঝবো, তাই না? জি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। স্যার আমার হচ্ছে একটা সমস্যা ছিল। এটা হচ্ছে যে স্যার যদি হচ্ছে আমি ধরেন হচ্ছে স্যার আমার দুইটা সংখ্যা যোগ করতে হবে, তো আমি যদি হচ্ছে ম্যানুয়ালি মানে আমি যদি নিজে থেকে দুইটা সংখ্যা দিয়ে দেই, সাপোজ ধরেন হচ্ছে স্যার আমি দুইটা সংখ্যা দিলাম 011 আর একটা দিলাম 012, তো আমি যখন সামেশন করব স্যার C++ দিয়ে তখন এই দুইটার সামেশন দেখাই হচ্ছে যে স্যার 18 মানে 18 আর কি। আর যদি আমি হচ্ছে মানে ইউজার থেকে সি দিয়ে ইনপুট নেই তাহলে যখন হচ্ছে আমি 011 আর 012 ইনপুট নিব তখন ওই দুইটার সামেশন দেখায় হচ্ছে 23। তো স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে শুরুতে যখন আমি জিরোটা ইউজ করব তখন হচ্ছে আমার ইফেক্টটা কি ফেলে? জিরো কোথায় ইউজ করতেছো তুমি এখানে? না মানে স্যার বলতে চাচ্ছি যে আমি দুইটা সংখ্যা ইনিশিয়ালি ধরে নিলাম যে এম এর মান হচ্ছে আমার 011 আর এম এর মান হচ্ছে 012, দেন যখন আমি হচ্ছে n প্লাস m করব তখন আমার আচ্ছা 011 এর ক্ষেত্রে তুমি জিরো কেন ইউজ করতে চাইবে? শুধু 11 ইউজ করলে তো হয়। শুধু 11 ইউজ করলেই হবে স্যার?
মানে এটা কোন ক্ষেত্রে, কোন প্রবলেমের ক্ষেত্রে বলো তো একটু ক্লিয়ারলি। স্যার আপনি যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন না হুম, হুম। স্যার, ওই 1 নাম্বার অ্যাসাইনমেন্টের 4 নাম্বারটা সামেশন বের করা, ওখানে স্যার আপনি বলছেন যে রোল নাম্বারের লাস্ট 3টা ডিজিট ইউজ করতে। হুম। তো স্যার রোল নাম্বারের লাস্ট 3টা ডিজিট হচ্ছে আমার 011। ওখানে শুধু তুমি 11 ইউজ করবা, 0 কেন নিবা? ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, তাহলে থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখে, ওখানে অনেক একটা না দুইটা প্রবলেম মনে এরকম বলা ছিল, ইনস্ট্রাকশন দেওয়া ছিল এরকম যে লাস্ট ডিজিটটা ইউজ করতে, তাই না? জি স্যার। আচ্ছা, যাদের লাস্ট ডিজিটে 0 থাকবে তারা সেকেন্ড লাস্ট ডিজিটটা ইউজ করবা, আর যাদের ফার্স্ট এবং সেকেন্ড দুইটাই ডিজিটই 0 তারা থার্ড লাস্ট ডিজিটটা ইউজ করবা। বুঝতে পারছে কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ফাহাদ বলো। জি স্যার, আপনার অ্যাসাইনমেন্টের 1 নম্বর অ্যাসাইনমেন্টের যে 5 নম্বর যে প্রবলেমটা আছে এটা আসলে কি চাচ্ছে স্যার, এটা বুঝতে পারছি না স্যার। এটা বইয়ে দেখো, তোমরা পাবা। এগুলো তোমরা অলরেডি করে আসছো নিউমেরিক্যাল মেথডস এ, খেয়াল করে দেখো ভালো করে। নিউমেরিক্যাল মেথডস এ এরকম কোনো প্রবলেম করছিলা? নিউটন র্যাপসন মেথড পড়াইছিল তোমাদের? জি স্যার। জি স্যার, পড়াইছি স্যার। আরো অনেকগুলো মেথড পড়াই নাই? জি স্যার। তো ওই মেথডের যে প্রসেস গুলাকে জাস্ট ওই ডু হোয়াইল না দিছি, আমি কি দিছিলাম জানি আমার মনে নেই এক্স্যাক্টলি। স্যার ডু হোয়াইল দিছি। হ্যাঁ, ডু হোয়াইল দিয়েই ওই টোটাল প্রসেসটাকে রিপ্রেজেন্ট করতে হবে। ও আচ্ছা স্যার। এগুলোর আইডিয়া তোমরা বইয়ে পাবা, বই না দেখে এগুলো বলিও না আন্দাজে। তোমাদের বইয়ে রেফারেন্সও দেওয়া আছে, ভালো করে খুঁজলে পাবা। স্যার। হ্যাঁ বলো। জি স্যার, 1 নম্বরে যেটা ছিল স্যার, যে শেয়ার ফোর্স আর মোমেন্টের, ওটা স্যার শো অলসো আউটপুট অফ দিস প্রোগ্রাম এন্ড টেক 4 ভ্যালুস অফ এক্স এট ইকুয়াল ইন্টারভ্যাল। স্যার এটা বুঝতেছি না। আচ্ছা, ধরো কারো রোল নাম্বারের লাস্ট ডিজিট হচ্ছে 4, ঠিক আছে? জি স্যার। তাহলে 4 মিনস 4 মিটার, তাহলে বিমের লেন্থ হচ্ছে 4 মিটার। মিটার হিসেবে ধরবো আর কি, এখানে আসলে ইউনিটটা হচ্ছে মিটারে। কারো রোল নাম্বারের লাস্ট ডিজিট যদি 1 হয় 1 মিটার, 9 হলে 9 মিটার, 5 হলে 5 মিটার, এরকম আর কি। তো এই যে 5 মিটার লেন্থ, এখানে যে আমি 4টা ভ্যালু নিতে বলছি সেম ইন্টারভ্যালে, দ্যাট মিন 4টা পয়েন্ট। এই 4টা পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্টটা হবে 0 ভ্যালু, লাস্ট পয়েন্টটা হবে রোল নাম্বারের লাস্ট ডিজিট, অথবা রোল নাম্বারের সেকেন্ড লাস্ট ডিজিট, অথবা রোল নাম্বারের থার্ড লাস্ট ডিজিট। যদি কারো ক্ষেত্রে ডিজিট গুলো 0 হয়, ধরো কারো ক্ষেত্রে রোল নাম্বারের লাস্ট ডিজিটটা 0, তাহলে সেক্ষেত্রে সে সেকেন্ড লাস্ট ডিজিটটা নিবে। আর যদি ফার্স্ট এবং সেকেন্ড লাস্ট দুইটাই যদি 0 হয়, তাহলে সে থার্ড লাস্ট নাম্বার যেটা সেটা নিবে। তাহলে এভাবে ধরো আমরা এক্সাম্পল যদি এভাবে বলি যে কারো রোল নাম্বারের যে কোনো একটা ডিজিট, ধরো রোল নাম্বারের লাস্ট ডিজিটটা কারো 4, দ্যাট মিন 4 মিটার, তাহলে সেক্ষেত্রে প্রথম পয়েন্টটা সে 0 নিবে, লাস্ট পয়েন্টটা সে 4 নিবে, আর মাঝখানের দুইটা পয়েন্ট নিবে সেম ইন্টারভ্যাল। আচ্ছা স্যার। দ্যাট মিনস টোটাল 4টা পয়েন্ট হবে, কিন্তু পয়েন্টগুলো ইকুয়াল ইন্টারভ্যালে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, মানে তুমি চাইলে এই পয়েন্টগুলোকে একটু রাউন্ড আপ করতে পারবা, যাতে রাউন্ড অফ এররটা না আসে। আচ্ছা স্যার। তোমার সুবিধা মতো কাছাকাছি একটা রাউন্ড আপে নিয়ে যেতে পারবা আর কি, যাতে রাউন্ড অফ এররটা না আসে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। ধরো কেউ একজন 0.33 ইউজ করতে যাচ্ছে, 0.33 এর জন্য রাউন্ড অফ এরর আসতেছে, তাহলে সেক্ষেত্রে সে ধরো 0.35 এ চলে যাবে। জি স্যার। এভাবে একটু ম্যানিপুলেট করতে হবে আর কি, যদি কারো দরকার হয়। আচ্ছা, আমরা টাইম অলরেডি অনেক হয়ে গেছে, আমরা তাইলে এখন ক্লাস শুরু করতে পারি নাকি? আর কারো কোনো প্রশ্ন আছে ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট নিয়ে? স্যার সি ইনপুট না ইউজ করে এক্সপ্লিসিটলি মান ইউজ করার জন্য বলছিলেন, ওইটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, সিইন অবজেক্টটা আমরা ইউজ করব না আর কি। সিইন অবজেক্ট ইউজ করলে কি হয়, প্রোগ্রামে যদি আমরা সিইন অবজেক্ট ইউজ করি, তাহলে আমরা ইনপুটগুলো আউটপুট স্ক্রিনে নিতে পারি, তাই না? স্যার আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করব যে সিইন অবজেক্ট ইউজ করব না, তাহলে ইউজ না করলে কোন কাজটা আমরা করতে পারবো না, আউটপুট স্ক্রিনে আমরা কোনো ইনপুট দিতে পারবো না। তাহলে ইনপুট সবগুলা কিন্তু আমাকে ওই কোডের মধ্যেই এক্সপ্লিসিটলি দিয়ে দিতে হবে, মানে ডিরেক্টলি দিয়ে দিতে হবে আর কি। ধরো আমি এক্স এর একটা ভ্যালু ইনপুট দিব, ধরো 10, তাহলে আমি x ইকুয়ালস টু 10 দিয়ে দিব। বুঝতে পারছি কিনা? তাহলে 10 ভ্যালুটা x এ অ্যাসাইন হয়ে যাবে, মানে আলাদা সিইন অবজেক্ট ইউজ করার দরকার নাই। আর তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন যে দিছিলেন ওটার ক্ষেত্রে তো ইনপুট দিতে হবে আমার।
কোথায়? কোয়াড্রেটিক ইকুয়েশনে ax স্কয়ার প্লাস bx প্লাস কেন ইনপুট না দিয়ে পারা যাবে না? স্যার আলাদা যদি আলাদা আমি ভ্যালুগুলো দেখে এবিসি দিতে ভ্যালু পারবো। দিয়ে দিই, হ্যাঁ পারবো স্যার অবশ্যই। কেন পারা যাবে না? অবশ্যই পারা যাবে। না তারপর বলতেছিলাম স্যার ইনপুট অপশনটা রাখলে তো সমস্যা হয় না স্যার। কোনো এক্ষেত্রে সমস্যা হয় না তো, আমি কি একবারও বলছি যে সিন রাখলে সমস্যা হবে? আমি জাস্ট চাইছি যে তোমরা সিন অবজেক্ট ইউজ না করে ভ্যালু গুলাকে ক্লিয়ারলি ডিফাইন করতে পারো কিনা বা রিপ্রেজেন্ট করতে পারতেছো কিনা, আচ্ছা স্যার। এটার কারণে। সিন দিলে তো সবাই পারবে, সমস্যা নেই, কিন্তু সিন না দিয়ে কে কিভাবে রিপ্রেজেন্ট করতেছে সেটা একটু দেখতে যাচ্ছি। ওকে স্যার। ওকে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করি। আচ্ছা, স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে শুরু করব। নতুন ফিচারও বলা যায়। নতুন ফিচার বলতে সি প্লাস প্লাস এরই ফার্স্ট যে ফিচারটা, আমরা এতদিন কিন্তু যে প্রোগ্রামিং টপিকস গুলা পড়েছিলাম সবগুলো হচ্ছে, তার মধ্যে ম্যাক্সিমাম টপিকস হচ্ছে সি সি ল্যাঙ্গুয়েজেরই অংশ। তো আমরা এখন থেকে আজকে থেকে যে কয়েকটা অ্যাডভান্স টপিকস পড়বো সেগুলো হচ্ছে বেসিক্যালি সি প্লাস প্লাস এর স্পেশাল ফিচার বা স্পেশাল বেনিফিট যেগুলা, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এবং এই স্পেশাল ফিচার গুলা আমরা নর্মালি বড় বড় প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি, লার্জ প্রোগ্রামের ক্ষেত্রে বা লার্জ প্রবলেমের ক্ষেত্রে ইউজ করে থাকি। এতদিন আমরা যেগুলো দেখে আসছি সেগুলো আমরা নর্মালি ছোটখাটো যে কোনো প্রবলেম বা মিডিয়াম লেভেলের প্রোগ্রাম আমরা সলভ করতে পারবো। আর যদি বড় লেভেলের কোনো প্রোগ্রাম হয় বা প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা এই স্পেশাল ফিচার গুলা দিয়ে প্রবলেম গুলাকে সলভ করতে পারবো। তো তার মধ্যে ফার্স্ট একটা ফিচার হচ্ছে ক্লাসেস এন্ড অবজেক্টস, অর্থাৎ এই প্রোগ্রাম গুলাকে আমরা এমন ভাবে সাজাবো যাতে এই প্রোগ্রামে কিছু ক্লাস থাকবে, ওই ক্লাসের আন্ডারে কিছু অবজেক্ট থাকবে। কিভাবে থাকবে সেটা আমরা আস্তে আস্তে দেখে বুঝতে পারবো, যদিও বা টপিকসটা সবার জন্য নতুন এবং একটু কঠিনও বটে। তো আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। প্রথম আমরা একটু ইন্ট্রোডিউস করি ক্লাস এবং অবজেক্ট নিয়ে। ওওপি এই টার্মটা কিন্তু আমাদের সবার জানা, তাই না? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং is a powerful way to approach the task of programming. OOP encourages developers to decompose a problem into its constituent part. তো এখানে বলা হচ্ছে কি, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে বা ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যে বেনিফিটটা নিতে পারি সেটা হচ্ছে কি, আমরা একটা বড় প্রবলেমকে ছোট ছোট সেগমেন্টে বা পার্টে ভাগ করতে পারি। তাহলে এটা হবে কি, আমরা যদি ছোট ছোট পার্টে ভাগ করি বা ছোট ছোট ফাংশনে ভাগ করি তাহলে কিন্তু আমরা প্রবলেমটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারবো। Each component or each part becomes a self-contained object that contains its own instructions and data that relate to that object. এখানে কি বলা হচ্ছে, এই যে আমরা একটা প্রবলেমকে কয়েকটা পার্টে বা কম্পোনেন্টে ভাগ করতেছি, এই প্রত্যেকটা কম্পোনেন্টে আমরা এক একটা অবজেক্ট রাখবো, একটা সেলফ কন্টেইনড অবজেক্ট রাখবো প্রত্যেকটা কম্পোনেন্টে। তাহলে এই অবজেক্টের কাজটা কি? অবজেক্ট দ্যাট কন্টেইনস ইটস ওন ইনস্ট্রাকশনস এন্ড ডেটা দ্যাট রিলেট টু দ্যাট অবজেক্ট, অর্থাৎ ওই অবজেক্টের আন্ডারে কিছু নিজস্ব তার ইনস্ট্রাকশন থাকবে। দ্যাট মিনস ইনস্ট্রাকশন মিনস কিছু স্টেটমেন্ট থাকবে তার আন্ডারে কিছু ডেটা থাকবে। ডেটা মিনস কিছু ভেরিয়েবল থাকতে পারে অথবা কিছু ফাংশন থাকতে পারে। তো বলা হচ্ছে কি, এই যে আমরা একটা বড় প্রবলেমকে কিছু ছোট ছোট পার্টে যে ভাগ করব বা কম্পোনেন্টে ভাগ করব, তাহলে এই কম্পোনেন্ট গুলোকে আমরা বেসিক্যালি এক একটা অবজেক্ট দিয়ে রিপ্রেজেন্ট করব। এবং এই অবজেক্টের ক্রাইটেরিয়া কি হবে, এই অবজেক্টের নিজস্ব কিছু ইনস্ট্রাকশন থাকবে, নিজস্ব কিছু ডেটা থাকবে, যেটা আমরা বেসিক্যালি ক্লাস থেকে পাবো। আমি আরেকটু সিম্পলি একটু পরেই বলবো, আমরা এভাবে একটু বলে যাই প্রথমে। So complexity is reduced and the programmer can manage larger programs. অর্থাৎ বলা হচ্ছে কি, একটা বড় প্রবলেমকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করব, প্রত্যেকটা সেগমেন্টে আমরা কিছু অবজেক্ট ডিক্লেয়ার করব, যে অবজেক্ট গুলা কোন একটা ক্লাসের আন্ডারে কাজ করবে। আমরা যদি সিম্পল একটা এক্সাম্পল দিই, ধরো তোমাদের একটা ক্লাসরুম আছে, যে ক্লাসরুমের নাম হচ্ছে 18 ব্যাচ এ সেকশন, এটা হচ্ছে ক্লাস নেম।
তাহলে এই ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট আছে, ধরো 60 বা 65 স্টুডেন্ট আছে। তাহলে আমার ক্লাসের নাম হচ্ছে কি 18 ব্যাচ এ সেকশন, এবং ওই ক্লাসের আন্ডারে যে স্টুডেন্ট গুলো আছে সেই স্টুডেন্টকে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এক একটা অবজেক্ট। তাইলে ওই অবজেক্ট বা স্টুডেন্টের মধ্যে নিজস্ব কিছু ইনস্ট্রাকশন বা ডেটা থাকবে, যে ইনস্ট্রাকশন বা ডেটাগুলা বেসিক্যালি ওই ক্লাসেরই অংশ হবে। কারণ ওই ক্লাসে যা পড়ানো হবে, যা ইনস্ট্রাকশন দেওয়া হবে, সেম পড়ানো বা ইনস্ট্রাকশন গুলাই কিন্তু ওই অবজেক্ট বা স্টুডেন্টরা কিন্তু কি করবে, রিসিভ করবে বা ইউজ করবে। সেই কারণে বলা হচ্ছে কি ক্লাসের মধ্যে যা যা ফ্যাসিলিটি বা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সবগুলা ফ্যাসিলিটি বা ইনস্ট্রাকশন ওই স্টুডেন্ট বা অবজেক্টরা ইউজ করতে পারবে। All object-oriented programming languages, including C++, share 3 common defining traits or special features. সেগুলা কি কি? প্রথমটা হচ্ছে encapsulation, and then polymorphism, and then inheritance. এই সবগুলো টার্মই আমাদের জন্য আসলে নতুন। আচ্ছা, প্রথম আমরা যদি একটু ব্রিফ করি, এনক্যাপসুলেশন টার্মটা কি। এনক্যাপসুলেশনটা বোঝার জন্য আমরা একটা ক্যাপসুলের সাথে কম্পেয়ার করতে পারি। ক্যাপসুল আমরা অনেকেই মেডিসিন নেওয়ার ক্ষেত্রে অনেকে কিন্তু ক্যাপসুল দেখেছি বা খেয়েছি। ক্যাপসুলের ক্ষেত্রে যদি একটু খেয়াল করে দেখো, তাহলে কিন্তু দুইটা পার্ট থাকে ক্যাপসুলের মধ্যে, একটা পার্টের মধ্যে আরেকটা পার্ট ঢুকানো থাকে, এবং ক্যাপসুলের ভিতরে কিছু পাউডার ফর্ম থাকে। তাহলে এই যে ক্যাপসুলের ব্যাপারটা কেন প্রোগ্রামিং এ আসতেছে, যেটাকে আমরা এনক্যাপসুলেশন বলতেছি, তাহলে এখানেও ঠিক ওই ক্যাপসুলের মতো একটা ব্যাপার থাকবে। সেটা হচ্ছে কি যে বাইন্ডস টুগেদার কোড এন্ড ডেটা, অর্থাৎ এখানে ইনস্ট্রাকশন এবং ডেটা গুলাকে আমরা, অর্থাৎ ক্লাস এবং অবজেক্ট, অর্থাৎ একটা ক্লাসরুম এবং স্টুডেন্টকে আমরা একসাথে কি করব, বাইন্ড করব। কার মাধ্যমে? এনক্যাপসুলেশনের মাধ্যমে। তাহলে এখানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যদি কথাটা বলি, তাহলে আমরা এখানে কোড এবং ডেটাকে, দ্যাট মিন্স ইনস্ট্রাকশন এবং ডেটাকে আমরা একসাথে কি করব, বাইন্ড করব। দ্যাট মিন্স ক্লাস এবং অবজেক্টকে একসাথে বাইন্ড করব কিভাবে? এনক্যাপসুলেশনের মাধ্যমে। এবার আসি পলিমরফিজম। পলিমরফিজমের একটা ক্লিয়ার এক্সাম্পল আমরা অলরেডি দেখে এসেছি, সেটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। ফাংশন ওভারলোডিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পলিমরফিজম। তাহলে ফাংশন ওভারলোডিং এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? অ্যালাউস ওয়ান ইন্টারফেস মাল্টিপল মেথডস, অর্থাৎ ফাংশন ওভারলোডিং এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেম নেমের একটা ফাংশনকে আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। বিভিন্ন ভাবে বলতে কিভাবে? যদি ওই সেম নেমের ফাংশনে প্যারামিটার লিস্টে আমরা যদি নাম্বার অফ প্যারামিটার চেঞ্জ করে দিই, আমরা যদি ডেটা টাইপ অফ প্যারামিটার চেঞ্জ করে দিই, আমরা যদি সিকোয়েন্স অফ প্যারামিটার চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু ওই সেম নেমের ফাংশনটা বিভিন্নভাবে কাজ করতে পারে, যেটাকে বেসিক্যালি বলা হয় পলিমরফিজম অর ওয়ান কাইন্ড অফ ফাংশন ওভারলোডিং। এরপর আসি ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মিন্স কিছু প্রপার্টি ইনহেরিট করা। এই টার্মের মাধ্যমে আমরা কি করতে পারবো, যে কিছু প্রপার্টি আমরা, কিছু ইনস্ট্রাকশন বা কিছু কোড বা ডেটাকে আমরা ইনহেরিট করতে পারবো। কিভাবে? যে একটা ওল্ড প্রোগ্রাম, পুরাতন একটা প্রোগ্রাম থেকে যদি আমরা নতুন একটা প্রোগ্রাম তৈরি করতে চাই, অথবা পুরাতন একটা সফটওয়্যার থেকে আমরা যদি নতুন একটা সফটওয়্যার তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে পুরাতন সফটওয়্যারের কিছু কমন ইনস্ট্রাকশন বা কিছু কমন ডেটা আমরা নতুন সফটওয়্যার ইউজ করতে পারি বা নতুন প্রোগ্রামে ইউজ করতে পারি। এই যে পুরাতন প্রোগ্রাম থেকে কিছু কমন ইনফরমেশন বা ইনস্ট্রাকশন বা ডেটাকে যদি আমি নতুন প্রোগ্রামে ইউজ করতে চাই, তাহলে যেভাবে আমরা ইউজ করতে পারি সেই প্রসেসটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। ইট প্রোভাইডস হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন, পারমিটস রিইউজ অফ কমন কোড এন্ড ডেটা। রিইউজ কেন বলতেছে? কারণ আমরা পুরাতন একটা প্রোগ্রামের কিছু কমন কোড এবং ডেটাকে পুনরায় ইউজ করতে পারি কোথায়? নতুন একটা কোড বা প্রোগ্রামে। এই হচ্ছে মূলত সি প্লাস প্লাস বা যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর স্পেশাল ফিচার। এবং এই তিনটা কাজই করতে গেলে এনক্যাপসুলেশন, পলিমরফিজম এবং ইনহেরিটেন্স, এই তিনটা স্পেশাল ফিচারের বেনিফিট যদি আমরা নিতে চাই, সেক্ষেত্রে আমরা কোডিং গুলাকে ওই ক্লাস এবং অবজেক্টের মাধ্যমে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, প্রথমে আসি আমরা ক্লাসটাকে কিভাবে ডিক্লেয়ার করব বা ক্লাসের ডেফিনেশনটা কিরকম হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি ভালোভাবে, যে ক্লাসটা হচ্ছে একটা কিওয়ার্ড
তাহলে এই ক্লাসের একটা পার্টিকুলার নাম থাকবে, যেমন ধরো তোমাদের ক্লাসের একটা আমি নাম দিয়েছিলাম 18 বেস এ সেকশন, এটা একটা ক্লাস নেম। তাহলে এখানেও প্রোগ্রামিং এর ক্ষেত্রেও ক্লাসের একটা নাম দিতে হবে, ক্লাস নেম, যাতে করে কম্পাইলার চিনতে পারে যে এখানে কোন নামের ক্লাসটা ইউজ করা হচ্ছে। এবং ওই ক্লাসের আন্ডারে একটা সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি আমরা, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু কম্পোনেন্ট দেওয়া আছে, প্রাইভেট কম্পোনেন্ট, পাবলিক কম্পোনেন্ট এবং প্রোটেক্টেড কম্পোনেন্ট। প্রোটেক্টেডটা অনেক সময় অপশনাল রাখা হয়, এটা থাকতে পারে নাও থাকতে পারে, এটা ডিপেন্ড করে আসলে ইউজার বা প্রোগ্রামারের উপর। প্রাইভেট কম্পোনেন্টে কি থাকবে, পাবলিক কম্পোনেন্টে কি থাকবে, অথবা প্রোটেক্টেড কম্পোনেন্টেও কি থাকতে পারে, দুই ধরনের জিনিস থাকতে পারে। একটা হচ্ছে কিছু ফাংশন থাকতে পারে, আবার কিছু ভেরিয়েবল থাকতে পারে। এই ফাংশন এবং ভেরিয়েবল প্রাইভেটের ক্ষেত্রেও থাকতে পারে, পাবলিকের ক্ষেত্রেও থাকতে পারে, প্রোটেক্টের ক্ষেত্রেও থাকতে পারে। তাহলে যদি ফাংশন বা ভেরিয়েবল গুলো আমরা প্রাইভেট কম্পোনেন্টে ইউজ করি, সেগুলোকে আমরা প্রাইভেট ফাংশন বা প্রাইভেট ভেরিয়েবল বলবো। যদি কোনো ফাংশন বা ভেরিয়েবলকে আমরা পাবলিক কম্পোনেন্টে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে সেগুলোকে আমরা পাবলিক ফাংশন বা পাবলিক ভেরিয়েবল বলবো। আর যদি কোনো একটা কম্পোনেন্টকে আমরা প্রোটেক্টেড ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রোটেক্টেড ফাংশন অথবা প্রোটেক্টেড ভেরিয়েবল হিসেবে ডিফাইন করতে পারবো। এবং এরপরে কিছু অবজেক্ট লিস্ট থাকতে পারে, এটা যদিও অপশনাল, এটা চাইলে দেওয়াও যায় আবার না দিয়েও কাজটা করা যায়। অবজেক্ট লিস্টে নরমালি আমরা যে অবজেক্ট গুলো ইউজ করবো, সাপোজ এক্স ওয়াই জেড যাই ইউজ করি না কেন, অবজেক্ট গুলো এখানে থাকবে। এবং এই টোটাল ক্লাস ডেফিনেশনটা সেমিকোলন দিয়ে কমপ্লিট হবে। আমি আবার বলি, ক্লাসটা একটা কিওয়ার্ড, এই ক্লাসের একটা নাম থাকবে, ক্লাস নেমে নামটা দিতে হবে। এরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তিনটা কম্পোনেন্টের মধ্যে যে কোনো একটা বা যে কোনো দুইটা বা তিনটাই কম্পোনেন্ট থাকতে পারে। এবং প্রত্যেকটা কম্পোনেন্টে কিছু ফাংশন থাকতে পারে বা কিছু ভেরিয়েবল থাকতে পারে। আবার এরকমও হইতে পারে যে ফাংশন গুলো আমরা প্রাইভেটে রাখলাম, ভেরিয়েবল গুলো আমরা পাবলিকে রাখলাম, অথবা এরকমও হইতে পারে ফাংশন গুলো আমরা পাবলিকে রাখলাম, ভেরিয়েবল গুলো আমরা প্রাইভেটে রাখলাম, অথবা এরকমও হইতে পারে প্রাইভেটেও কিছু ফাংশন ভেরিয়েবল রাখলাম, পাবলিকেও কিছু ফাংশন ভেরিয়েবল রাখলাম, অথবা প্রয়োজন ভেদে প্রোটেক্টেডও আমরা রাখতে পারবো। এই হচ্ছে মোটামুটি জেনারেল সিনট্যাক্স ক্লাসের, ক্লাস এবং অবজেক্টের। আচ্ছা, এর আগে আমরা যেভাবে আমরা ছোট প্রোগ্রামের ক্ষেত্রে বা মিডিয়াম লেভেলের প্রোগ্রামের ক্ষেত্রে যেভাবে আমরা কোডগুলো করেছিলাম, আমরা যদি ক্লাস এবং অবজেক্টের সাহায্যে কোডগুলো করতে চাই, প্রথমে আপাত দৃষ্টিতে হয়তো বা মনে হবে যে আমরা ছোট প্রবলেমের ক্ষেত্রে কেন ক্লাস অবজেক্ট গুলো ইউজ করতে যাব। কারণ এই ছোট প্রবলেমের ক্ষেত্রে যখন আমরা ক্লাস এবং অবজেক্ট দিয়ে যদি আমরা প্রবলেম গুলো সলভ করতে চাই, তাহলে কিন্তু কোডের লেন্থ কিন্তু অনেক বেশি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো অনেকে কিন্তু এটা প্রশ্ন করতে পারো যে ছোট প্রবলেম সেটা তো আমি ইজিলি সলভ করতে পারি, সুতরাং ওই ক্ষেত্রে আমি ক্লাস অবজেক্ট কেন ইউজ করব। তো সেক্ষেত্রে আমি ইউজ নাও করতে পারি। এই বেসিক্যালি প্রথমে আমি বলেছিলাম যে এই স্পেশাল ফিচার গুলো আমরা নর্মালি ইউজ করে থাকবো যদি বড় ধরনের কোনো প্রোগ্রাম বা প্রবলেম হয় বা কোনো একটা সফটওয়্যার তৈরির ক্ষেত্রে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই স্পেশাল ফিচার গুলোর বেনিফিট গুলো নিতে পারবো। সেই হিসেবে আসলে কয়েকটা টিপিক্যাল এক্সাম্পল আমরা বোঝার চেষ্টা করব, যাতে আমরা বেসিকটা জানতে পারি। এবার আসি, ক্লাস ডিক্লেয়ার কিভাবে করব, অবজেক্ট ডিক্লেয়ার কিভাবে করব। আমরা একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছি। যেমন ধরো, আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, তখন আমরা এভাবে জাস্ট ডিক্লেয়ার করতাম। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, ইন্টিজার এক্স হচ্ছে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলকে রাখার জন্য একটা মেমোরি স্পেস দরকার, আর ইন্টিজার হচ্ছে ওই এক্স ভেরিয়েবলেরই একটা ডেটা টাইপ। এভাবে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতাম। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাইলে আমরা বুঝার সুবিধার্থে এই ভেরিয়েবল ডিক্লারেশনের সাথে ক্লাস ডিক্লারেশনের একটা কম্পেয়ার করতে যাচ্ছি বুঝার সুবিধার্থে। তাহলে ভেরিয়েবল ডিক্লারেশনটা তো আমরা অলরেডি জানি, ইন্টিজার এক্স। আমরা যদি একটা এক্সাম্পল নিই, হুবহু এই এক্সাম্পলটাকে যদি আমরা রেপ্লিকেট করি ক্লাস ডেফিনেশন বা ক্লাস ডিক্লারেশন দিয়ে, তাহলে আমি এক্স এর জায়গায় এক্সই রাখলাম, ইন্টিজারের জায়গায় আমি ক্লাস শব্দটা ইউজ করলাম। তাহলে এখানে হচ্ছে কি, এক্স হচ্ছে অবজেক্ট আর ক্লাস হচ্ছে, এই ক্লাসের জায়গাতে যে কোনো একটা ক্লাস নেম থাকবে। আমরা ক্লাসের যে নামটা দিব সেই নামটা এই ক্লাসের জায়গাতে থাকবে। তাহলে আমি যদি এই ক্লাসের একটা নাম দিলাম, সাপোজ, আর পরবর্তীতে আমরা যে এক্সাম্পলটা দিয়ে বুঝাবো সেই এক্সাম্পলের ক্লাসটার নাম রাখা হয়েছে রেশিও হিসেবে, রেশিও।
তাহলে আমরা ক্লাসের জায়গাতে রেশিও শব্দটা যদি ইউজ করি, অনুপাত বা রেশিও, তাহলে রেশিও এক্স, তাহলে এখানে এক্স হচ্ছে অবজেক্ট আর রেশিও হচ্ছে ক্লাস। তাহলে এটাকে যদি আমরা ইন্টিজার এক্স এর সাথে কম্পেয়ার করি, তাহলে এক্স ভেরিয়েবলের জন্য যেরকম মেমোরি স্পেস দরকার, ঠিক এক্স নামের অবজেক্টকে স্টোর করার জন্য মেমোরি স্পেস দরকার। আর ইন্টিজার যেহেতু একটা বিল্ট ইন ডেটা টাইপ, আমরা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে 14 ধরনের ফান্ডামেন্টাল ডেটা টাইপস নিয়ে কথা বলেছিলাম। ওই 14 ধরনের ডেটা টাইপস এর মধ্যে ইন্টিজার হচ্ছে একটা টাইপ। ঠিক একইভাবে এই যে ক্লাস বা রেশিও, যেটা রেশিও হচ্ছে একটা নিউ ডেটা টাইপ বা নিউ টাইপ। তাহলে দেখো এক্স কে আমরা এক্স ভেরিয়েবল, এক্স অবজেক্ট কে আমরা এক্স ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করতে পারি। এই ক্লাসের জায়গাতে আমরা বললাম কি রেশিও শব্দটা, রেশিও একটা ক্লাস নেই, তাহলে রেশিও হচ্ছে একটা ক্লাস, তাই রেশিওকে আমরা কম্পেয়ার করতে পারি ডেটা টাইপের সাথে। দ্যাট মিনস আসলে ক্লাসও কিছুই না, এক ধরনের নিউ টাইপ, আর ইন্টিজার হচ্ছে বিল্ট ইন ডেটা টাইপ, আর ক্লাস বা রেশিও হচ্ছে একটা নিউ টাইপ, নিউ ডেটা টাইপ, যেটা বেসিক্যালি ইউজার ডিফাইন্ড হয়। তো এভাবে আমরা যদি ডেফিনেশন গুলো একটু দেখি, a class declaration is a logical abstraction that defines a new type। তাহলে আমরা একটু কম্পেয়ার করি ইন্টিজারের সাথে। তাহলে এই ক্লাসটা হচ্ছে কি একটা নিউ টাইপ। নিউ টাইপ কেন বলা হচ্ছে? কারণ সেটা 14 ধরনের ডেটা টাইপস এর সাথে মিলবে না। এরপর বলা হচ্ছে অবজেক্ট ডিক্লারেশনটা কি? তাইলে an object declaration creates a physical entity of that type। তাহলে বলা হচ্ছে কি যে এই এক্স নামের অবজেক্টটা এই ক্লাসেরই একটা ফিজিক্যাল এন্টিটি। তো এভাবে আমরা এটার সাথে এক্সাম্পল দিয়েছিলাম ক্লাসরুমের সাথে স্টুডেন্টের সাথে। তাহলে স্টুডেন্ট যেরকম ক্লাসরুমের ফিজিক্যাল এন্টিটি, ঠিক একইভাবে অবজেক্টও, দ্যাট মিনস এক্স, ওই রেশিও ক্লাসেরই একটা কি ফিজিক্যাল এন্টিটি। দ্যাট ইজ অ্যান অবজেক্ট অকুপাইস মেমোরি স্পেস। ওই যে বলেছিলাম ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করে, তাহলে এক্ষেত্রেও অবজেক্ট কি করবে? অকুপাই করবে মেমোরি স্পেস, বাট এ টাইপ ডেফিনিশন ডাজন্ট। কিন্তু ক্লাস কোনো মেমোরি স্পেস অকুপাই করবে না। Each object of a class has its own copy of every variable declared within the class, but they all share the same copy of member function। তাহলে এক্ষেত্রে যেটা বলেছিলাম কি, আমরা ক্লাসরুম দিয়ে এক্সাম্পলটা যদি বলতে চাই, একটা ক্লাসরুমে যে ফ্যাসিলিটি গুলা থাকবে, ওই ফ্যাসিলিটি গুলা বা ওই ইনস্ট্রাকশন গুলা প্রত্যেক স্টুডেন্ট ইউজ করতে পারবে, অথবা কপি করতে পারবে, অথবা হোল্ড করতে পারবে, অথবা ওন করতে পারবে। ঠিক একইভাবে এক্স নামের যে অবজেক্ট, এই অবজেক্ট ওই ক্লাসের মধ্যে যে সমস্ত ইনস্ট্রাকশন বা প্রপার্টি গুলো দেওয়া থাকবে, সবগুলা প্রপার্টি সে ইউজ করতে পারবে। এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে কোন একটা ক্লাসের আন্ডারে যদি কোনো অবজেক্ট থাকে, তাহলে ওই অবজেক্ট গুলা ওই ক্লাসের সমস্ত ভেরিয়েবল এবং সমস্ত মেম্বার ফাংশনকে ইউজ করতে পারবে। এই জিনিসটা কি বুঝাইতে পারছি আমি? হ্যালো হ্যালো স্যার, শোনা যাচ্ছে? আচ্ছা, আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি? লাস্ট সেন্টেন্সে কি বলা আছে? স্যার আরেকবার বলবেন স্যার? আচ্ছা, আবার একটু বলি। আমরা ক্লাসরুমের এক্সাম্পলটা দিলে মনে হয় বুঝতে সুবিধা হয় আর কি। ধরো ক্লাসরুমে, তোমাদের ক্লাসরুমের নাম হচ্ছে কি 18 ব্যাচ এ সেকশন, এটা হচ্ছে ক্লাস নেম। তো এই ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট থাকবে। ধরো তোমরা 65 জন স্টুডেন্ট আছো, তাহলে প্রত্যেকজন স্টুডেন্ট হচ্ছে এক একটা অবজেক্ট বা এলিমেন্ট। তাহলে এই অবজেক্ট গুলা হোল্ড করতেছে কাকে? ওই ক্লাসরুমটাকে, দ্যাট মিনস 18 ব্যাচ এ সেকশন। তাহলে দেখো ওই ক্লাসরুমে যে ফ্যাসিলিটি গুলা দেওয়া আছে, চেয়ার টেবিল বা যাই কিছু, হোয়াইট বোর্ড বলি না কেন, বা ফ্যান বলি বা লাইট বলি, যে ফ্যাসিলিটি গুলা দেওয়া আছে, ওই ফ্যাসিলিটি গুলা কিন্তু সব স্টুডেন্টই কি করতে পারে? ইউজ করতে পারে, তাই না? ক্লাসরুমের সব ফ্যাসিলিটি, সব ইনস্ট্রাকশন সব স্টুডেন্টই ইউজ করতে পারে। ঠিক একইভাবে বলা হচ্ছে কি, কোন একটা ক্লাসের আন্ডারে যে অবজেক্ট গুলা থাকবে, ওই অবজেক্ট গুলা ওই ক্লাসেরই সব ভেরিয়েবল এবং মেম্বার ফাংশনকে কি করতে পারবে? ইউজ করতে পারবে, কপি করতে পারবে। বুঝতে পারছি কিনা? ইয়েস স্যার। ওকে, এবার আমরা ওই পলিমরফিজম নিয়ে একটু যদি ব্রিফ করি, যেহেতু আমরা প্রথমেই বলেছিলাম পলিমরফিজমের একটা গুড এক্সাম্পল হচ্ছে ফাংশন ওভারলোডিং।
It provides the mechanism by which C++ achieves one type of polymorphism called compile time polymorphism. Two or more functions can share the same name as long as either. তাহলে আমরা যদি একটু সিম্পলি বলতে যাই, ফাংশন ওভারলোডিং এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে সেম নেমের একটা ফাংশন থাকে, কিন্তু তার প্যারামিটার লিস্ট অনুযায়ী কম্পাইলার এক এক সময় এক এক ফাংশনকে ইউজ করতে পারে। তাহলে প্যারামিটার লিস্ট অনুযায়ী বলতে কি বোঝাচ্ছে, প্যারামিটার লিস্টে কি কি থাকবে বা কিসের উপর ডিফার করতে পারে প্যারামিটার লিস্টের উপর। প্যারামিটার লিস্টে যে প্যারামিটার গুলো থাকবে ওখানে যদি আমরা নাম্বার অফ প্যারামিটার যদি কনসিডার করি বা ডেটা টাইপ অফ প্যারামিটার যদি কনসিডার করি, অথবা এই সমস্ত ক্রাইটেরিয়ার উপর কম্পাইলার কিন্তু ডিসিশন নিবে সে আসলে কোন ফাংশনে ঢুকবে বা কোন ফাংশনকে সে কল করবে। এটা ডিপেন্ড করবে হচ্ছে টাইপ অফ প্যারামিটার অর টাইপ অফ আর্গুমেন্ট, সিকোয়েন্স অফ আর্গুমেন্ট অর নাম্বার অফ আর্গুমেন্টের উপর। তো এই কারণে বলা হচ্ছে কি দা কম্পাইলার উইল অটোমেটিক্যালি সিলেক্ট দা কারেক্ট ভার্সন। এই যে কারেক্ট ভার্সনটা সে সিলেক্ট করতে পারে কম্পাইলার কিভাবে পারে, ওই যে নাম্বার অফ প্যারামিটার লিস্টে নাম্বার অফ প্যারামিটার দেখে, ডেটা টাইপ অফ প্যারামিটার দেখে, সিকোয়েন্স অফ প্যারামিটার দেখে কম্পাইলার ওই সেম নেমের ফাংশন থেকে কারেক্ট ভার্সনটা সে চুজ করতে পারে। এবং এখানে আরেকটা জিনিস যে আমরা সেম নেমের ফাংশন হলেও আমরা কিন্তু প্রত্যেকটা ফাংশনের আগে বিভিন্ন ধরনের রিটার্ন টাইপ ইউজ করে থাকি। আমরা কিন্তু ফাংশন ওভারলোডিং এর ক্ষেত্রে এগুলো ক্লিয়ারলি ডিসকাস করেছিলাম যে যখন আমরা একটা ফাংশন ডিফাইন করি ওই ফাংশনের আগে কিন্তু একটা রিটার্ন টাইপও দিতে হয়। তাহলে ফাংশন ওভারলোডিং এর ক্ষেত্রে যেহেতু সেম নেমের ফাংশন গুলা, তাহলে প্রত্যেকটা ফাংশনের আগে ডিফারেন্ট টাইপের রিটার্ন টাইপ অথবা সেম টাইপেরও হইতে পারে, ডিফারেন্ট বা সেম টাইপের রিটার্ন টাইপ মেনশন করে দিতে হয়। এবং প্যারামিটার লিস্টে নাম্বার অফ প্যারামিটার, ডেটা টাইপ অফ প্যারামিটার এবং সিকোয়েন্স অফ প্যারামিটারের উপর বেস করে কম্পাইলার কারেক্ট ভার্সনটা চুজ করে নিতে পারবে। এরপর আমরা ক্লাসের সাথে অ্যারের সাথে একটা কম্পেয়ার করতে যাচ্ছি। এ ক্লাস ইজ লাইক অ্যান অ্যারে। তাহলে বলা হচ্ছে কি ক্লাস আসলে অ্যারের মতো একটা জিনিস। আমরা অ্যারের ক্ষেত্রে কি করতাম, অ্যারের ক্ষেত্রে আমরা অনেকগুলা এলিমেন্ট বা অবজেক্ট নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু একটা সমস্যা ছিল কি অ্যারের ক্ষেত্রে সব এলিমেন্ট বা অবজেক্টের ডেটা টাইপ সেম হইতে হবে, এরকম একটা ক্রাইটেরিয়া ছিল। কিন্তু ক্লাসের ক্ষেত্রে যে বেনিফিটটা পাবো, ক্লাসের ক্ষেত্রে আমরা অনেকগুলো অবজেক্ট বা এলিমেন্ট নিয়ে কাজ করতে পারবো, কিন্তু এক্ষেত্রে যে বাড়তি সুবিধাটা পাবো সেটা হচ্ছে কি এখানে আমরা ডিফারেন্ট ডেটা টাইপ ইউজ করতে পারবো, ডিফারেন্ট ডেটা টাইপের এলিমেন্ট বা অবজেক্ট ইউজ করতে পারবো। The elements of a class may have different types or different data types. Some elements of a class may be functions including operators. তো বলা হচ্ছে কি ক্লাসের মধ্যে কিছু এলিমেন্ট ফাংশন হিসেবে থাকতে পারে, কিছু এলিমেন্ট ভেরিয়েবল হিসেবে থাকতে পারে, এটা আমরা প্রথম ডেফিনেশনে ক্লিয়ার করেছিলাম। Although any region of storage may generally be regarded as an object, the word is usually used to describe variables whose type is a class. যেটা আমরা ইন্টিজার এক্স এর সাথে রেশিও এক্স এর একটা কম্পেয়ার করেছিলাম। তাইলে ইন্টিজার এক্স এর ক্ষেত্রে এক্স হচ্ছে ভেরিয়েবল আর রেশিও এক্স এর ক্ষেত্রে এক্স হচ্ছে অবজেক্ট। তাইলে আমি এই এক্স অবজেক্টকে আসলে এক্স ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করতেছি, যেখানে এক্স ভেরিয়েবলের ডেটা টাইপ ছিল ইন্টিজার আর এক্স অবজেক্টের ডেটা টাইপ হচ্ছে রেশিও অর যে কোনো ক্লাস নেই। Thus, object-oriented programming involves programs that use classes. এভাবে আমরা OOP এর ক্ষেত্রে ক্লাস এবং অবজেক্টকে একসাথে কি করতে পারি, ইউজ করতে পারি। We think of an object as a self-contained entity that stores its own data and owns its own functions. That means প্রত্যেকটা অবজেক্ট যে ক্লাসের আন্ডারে ডিফাইন হবে ওই ক্লাসেরই সমস্ত ডেটা গুলাকে বা ফাংশন গুলাকে সে কি করতে পারবে, স্টোর করতে পারবে বা ইউজ করতে পারবে। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটা দেখলে মোটামুটি ক্লিয়ার হবে আমরা কিভাবে ক্লাসকে ডিক্লেয়ার করব, কিভাবে আমরা অবজেক্টকে ডিক্লেয়ার করতে পারি। Here is a declaration for a class whose objects represent rational numbers, that is fractions. তাহলে আমরা রেশনাল নাম্বারের উপর বা ফ্র্যাকশনের উপর যদি একটা এক্সাম্পল দেখি ক্লাস এবং অবজেক্ট ইউজ করে, যদিও আমরা এটা ক্লাস এবং অবজেক্ট ছাড়া খুব সহজেই করতে পারি খুব ছোট একটা কোডের মাধ্যমে, কিন্তু আমরা দেখবো ওই ছোট কোডটা আমরা ক্লাস এবং অবজেক্ট দিয়ে কিভাবে করতে পারি বোঝার সুবিধার্থে। তাইলে
আমরা ক্লাসের ডেফিনিশনটা আমাদের সবার জানা আছে। ক্লাসটা হচ্ছে একটা কিওয়ার্ড, ক্লাসের পাশে একটা ক্লাস নেম দিতে হয় যাতে কম্পাইলার বুঝতে পারে। তাহলে আমরা ক্লাসের নাম দিচ্ছি কি রেশিও। এরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কম্পোনেন্ট গুলা ডিক্লেয়ার করতে হবে। কম্পোনেন্ট মিনস পাবলিক, প্রাইভেট অর প্রোটেক্টেড। এখানে আমরা দুইটা ইউজ করতেছি, শুধু পাবলিক এবং প্রাইভেট। এখানে দেখো পাবলিকের মধ্যে আমরা কিছু মেম্বার ফাংশন ইউজ করতেছি এবং প্রাইভেটের মধ্যে আমরা কিছু ভেরিয়েবল ইউজ করতেছি। এই ভেরিয়েবল গুলোকে বলা হয় মেম্বার ডেটা। আচ্ছা, এখানে মেম্বার শব্দটা ইউজ করা হচ্ছে এই কারণে, কারণ এই ফাংশন গুলা রেশিও ক্লাসেরই মেম্বার এবং এই ভেরিয়েবল গুলা ওই রেশিও ক্লাসেরই মেম্বার। এই কারণে এই ভেরিয়েবল গুলাকে আমরা মেম্বার ভেরিয়েবল বা মেম্বার ডেটা বলে থাকি, আর এই ফাংশন গুলাকে আমরা ওই রেশিও ক্লাসের মেম্বার ফাংশন বলে থাকি, কারণ এই ফাংশন গুলো ওই রেশিও ক্লাসেরই মেম্বার। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, পাবলিক কম্পোনেন্টের ক্ষেত্রে 4টা মেম্বার ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, আর প্রাইভেটের ক্ষেত্রে 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে পাবলিকের ক্ষেত্রে আমরা যদি ফাংশনের ডিক্লারেশন গুলো দেখি, তাহলে আমরা ফাংশনের ডিক্লারেশনের সিনট্যাক্সটা কিরকম দেখেছিলাম, যে প্রথমে রিটার্ন টাইপ মেনশন করতে হয়, এরপর ফাংশন নেম, এরপর প্যারামিটার লিস্ট। প্যারামিটার লিস্টটা কিন্তু অপশনাল ছিল, প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে, এবং লাস্টে সেমিকোলন দিয়ে ডেফিনেশনটা কমপ্লিট করতে হয়। তাহলে এখানে অ্যাসাইন নামের একটা ফাংশন নিলাম, কনভার্ট নামের একটা ফাংশন নিলাম, ইনভার্ট নামের একটা ফাংশন নিলাম, প্রিন্ট নামের একটা ফাংশন নিলাম। অ্যাসাইন ফাংশনের কাজ হচ্ছে সে কোন একটা ভ্যালু কোন একটা ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারবে। কনভার্ট ফাংশনের কাজ হচ্ছে কি, সে রেশিও থেকে ফ্র্যাকশনে ভ্যালুটাকে কনভার্ট করবে। ধরো 1/3 আছে, সেটাকে সে কনভার্ট করে 0.3333 এই ফরম্যাটে নিয়ে আসবে। ইনভার্ট ফাংশনের কাজ হচ্ছে কি, সে কোন একটা রেশিওকে ইনভার্ট করে দিবে। 1/x শুধুমাত্র যদি যদি y/x থাকে, সেটাকে সে ইনভার্ট করে x/y করে ফেলবে, যেটা আমরা বেসিক্যালি সোয়াপিং এর মাধ্যমে করে থাকি। আর প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে কি, সে রেশিওটা প্রিন্ট করবে। এভাবে দেখো, কিছু কিছু ফাংশনের আগে কিন্তু রিটার্ন টাইপে ভয়েড দেওয়া আছে, আবার কিছু ফাংশনের আগে রিটার্ন টাইপের জায়গাতে ডাবল বা যে কোনো একটা ডেটা টাইপ দেওয়া আছে। এটার মানে কি? মানেটা হচ্ছে কি, যে সমস্ত ফাংশনের আগে ভয়েড দেওয়া আছে, তার মানে কি ওই সমস্ত ফাংশন থেকে কোনো রেজাল্ট মেইন ফাংশনে রিটার্ন হবে না। আর যে ফাংশনের আগে ডাবল দেওয়া আছে ডেটা টাইপ, দ্যাট মিন্স ওই ফাংশন থেকে একটা রেজাল্ট বা ভ্যালু মেইন ফাংশনে আমরা কল করব বা রিটার্ন করাবো। আর প্রাইভেটের ক্ষেত্রে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, নাম এবং ডেট, দ্যাট মিন্স নিউমারেটর এবং ডেনোমিনেটর। যেহেতু আমরা রেশিও নিয়ে কাজ করতেছি, এই দুইটারই ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এভাবে আমরা ক্লাস ডেফিনেশনটা বা ডিক্লারেশনটা কমপ্লিট করলাম সেমিকোলন দিয়ে। এরপর আমরা আসছি মেইন ফাংশন। তাইলে এখানে দেখো, প্রথমে বলে রাখি, এই ক্লাস এবং অবজেক্টের মাধ্যমে যখন আমরা একটা প্রবলেমকে সেট করব, তখন সেটাকে আমরা 3টা সেগমেন্টে ভাগ করব। প্রথম সেগমেন্টটা হচ্ছে ক্লাস ডিক্লারেশন, সেকেন্ড সেগমেন্টটা হচ্ছে মেইন ফাংশন ডেফিনেশন, থার্ড সেগমেন্টটা হচ্ছে ফাংশন ডেফিনেশন, মেম্বার ফাংশন ডেফিনেশন। অর্থাৎ রেশিও নামের ক্লাসে আমরা যে ফাংশন গুলো অ্যাসাইন করেছিলাম, ওই প্রত্যেকটা ফাংশনের ডেফিনেশন গুলো কি হবে সেটা আমরা আলাদা একটা সেগমেন্টে দেখিয়ে দিব। তাহলে এবার আসি মেইন ফাংশনের ক্ষেত্রে। মেইন ফাংশনে আসলে ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকবে। যে প্রথমে আসি, ওই যে ইন্টিজার এক্স এর পরিবর্তে এখানে রেশিও এক্স ইউজ করা হচ্ছে। আমরা কম্পেয়ার করার সুবিধার্থে আমরা ইন্টিজার এক্সটা নিয়ে আসি। ইন্টিজার এক্স, তাহলে দেখো ইন্টিজার এক্স এর ক্ষেত্রে এক্স ছিল ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা রাখার জন্য একটা মেমোরি স্পেস দরকার ছিল। তাহলে ওই ভেরিয়েবলের পরিবর্তে আমরা ক্লাসের ক্ষেত্রে কি ইউজ করতেছি, অবজেক্ট। এক্স কে এখন আর ভেরিয়েবল বলতেছি না, এখন আমরা বলতেছি অবজেক্ট, যেটার জন্য একটা মেমোরি স্পেস লাগবে। আর ইন্টিজারটা ছিল এক্স এরই একটা ডেটা টাইপ, আর রেশিও হচ্ছে এক্স এরই একটা কি নিউ টাইপ, দ্যাট মিন্স রেশিও ক্লাস। তাহলে এটা এভাবে আমরা এই অবজেক্টটাকে ডিক্লেয়ার করলাম। এটা হচ্ছে অবজেক্ট ডিক্লারেশন। যেহেতু এই এক্স অবজেক্টটা এই রেশিও ক্লাসেরই একটা প্রপার্টি, সে কারণে আমরা এটাকে এভাবেই ডিফাইন করলাম। এরপর আরেকটা সিনট্যাক্স আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, ওই যে প্রথমে বলা ছিল যে অবজেক্ট গুলা ওই ক্লাসের সব ফাংশন বা ভেরিয়েবলকে ইউজ করতে পারবে। সেটা কিভাবে?
এই যে এই সিনট্যাক্স এর মাধ্যমে এক্স হচ্ছে অবজেক্ট ডট অ্যাসাইন ফাংশন, তাহলে এই যে ডটের মাধ্যমে আমরা এক্স অবজেক্টের সাথে অ্যাসাইন মেম্বার ফাংশনের একটা লিংক তৈরি করতেছি। তাহলে এই সিনট্যাক্স এর মাধ্যমে আমরা কি বুঝবো, যে এক্স নামের অবজেক্টটা রেশিও নামক ক্লাসের এই অ্যাসাইন ফাংশনটাকে সে কি করতে পারবে, ইউজ করতে পারবে এই সিনট্যাক্স এর মাধ্যমে। তাহলে এক্স ডট অ্যাসাইন ফাংশন, এটা যখন কম্পাইলার কম্পাইল করবে তখন সে কি করবে, কম্পাইলার অ্যাসাইন ফাংশনের ডেফিনেশন যেখানে দেওয়া আছে সেই ডেফিনেশনে ঢুকে যাবে। তাহলে ডেফিনেশন পার্টটা কিন্তু পরে থার্ড সেগমেন্টে, ওটা তো আমরা একটু পরে যাচ্ছি। তো এভাবে আমরা অবজেক্টের মাধ্যমে প্রত্যেকটা মেম্বার ফাংশনকে ইউজ করতে পারবো এক্স ডট দ্যাট ফাংশন দিয়ে। এবং এখানে আরেকটা জিনিস দেখি যে ক্লাস ডেফিনিশনে অ্যাসাইন ফাংশনের সাথে দুইটা প্যারামিটার ছিল, প্যারামিটার লিস্টে দুইটা প্যারামিটার ছিল, ইন্টিজার দিয়ে দুইটা প্যারামিটার। ঠিক একই কারণে এই অ্যাসাইন ফাংশনে আমরা দুইটা প্যারামিটারের ভ্যালু ডিরেক্টলি অ্যাসাইন করে দিচ্ছি এখানে 22, 7, এবং দুইটাই কিন্তু ইন্টিজার হিসাবে। একটু খেয়াল করি, এখানে অ্যাসাইনে যে দুইটা ভ্যালু দিচ্ছি দুইটা ভ্যালুই কিন্তু ইন্টিজার, কারণ এখানে কিন্তু ইন্টিজারই লেখা ছিল। অ্যাসাইনের সাথে দুইটা প্যারামিটার ইউজ করতে পারবো, দুইটা প্যারামিটারই কি ইন্টিজার হিসেবে দিতে হবে। ঠিক সেই কারণে এই অ্যাসাইন ফাংশনে আমরা দুইটা ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করতেছি 22 এবং 7 ইন্টিজার হিসেবে। তাহলে এই সিনট্যাক্স অনুযায়ী এই এক্স নামের অবজেক্টটা রেশিও ক্লাসের এই ফাংশনকে অ্যাক্সেস করতে পারবে। এরপর আমরা একটা আউটপুট নিচ্ছি, এরপর আবার এই এক্স অবজেক্টটা প্রিন্ট ফাংশনকে ইউজ করতেছে, আবার আরেকটা আউটপুট নিচ্ছি, আবার এখানে এক্স অবজেক্টটা কনভার্ট ফাংশনকে ইউজ করতেছে, আবার এক্স ফাংশনটা ইনভার্ট ফাংশনকে ইউজ করতেছে, আবার একটা আউটপুট নিচ্ছি, আবার এক্স প্রিন্ট ফাংশনকে ইউজ করতেছে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে অবজেক্ট কিভাবে রেশিও নামক ক্লাসের মেম্বার ফাংশন গুলাকে ইউজ করে বা অ্যাক্সেস করে সেই জিনিসটা দেখলাম। এরপর আমরা মেম্বার ডেফিনেশনে যাই। মেম্বার ডেফিনেশনে কি কি হচ্ছে, যে অ্যাসাইন ফাংশনের কি কাজ সেটা এখানে ক্লিয়ারলি বলে দিতে হবে, কনভার্ট ফাংশনের কি কাজ সেটা এখানে বলে দিতে হবে, ইনভার্ট ফাংশনের কি কাজ সেটা এখানে বলে দিতে হবে, আর প্রিন্ট ফাংশনের কি কাজ সেটা এখানে বলে দিতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে এই যে ফাংশন ডেফিনিশনে কম্পাইলার ঢুকবে কিভাবে, কম্পাইলার কিভাবে বুঝবে যে অ্যাসাইন ফাংশনটা কোথায় দেওয়া আছে, এই অ্যাসাইন ফাংশনটা কার প্রপার্টি, সেই জিনিসটা বোঝানোর জন্য কম্পাইলারকে যে ওই মেম্বার ফাংশনের সাথে ওই ক্লাসের সাথে একটা লিংক আপ তৈরি করতে হবে, যাতে করে কম্পাইলার বুঝতে পারে যে এই অ্যাসাইন ফাংশনটা রেশিও ক্লাসেরই একটা কম্পোনেন্ট, এই অ্যাসাইন ফাংশনটা রেশিও ক্লাসেরই একটা মেম্বার। এটা যাতে কম্পাইলার বুঝতে পারে সেজন্য আমরা একটা এখানে স্পেশাল নোটেশন ইউজ করতেছি, যেটার নাম হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। এটার নাম হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। এটার মাধ্যমে ক্লাসের সাথে ওই ক্লাসেরই আন্ডারে যে মেম্বার ফাংশন গুলো দেওয়া আছে ওই মেম্বার ফাংশন গুলোর মধ্যে আমরা একটা লিংক আপ তৈরি করতে পারি। এটার মাধ্যমে কম্পাইলার বুঝতে পারে যে অ্যাসাইন ফাংশনটা রেশিও নামক ক্লাসেরই একজন মেম্বার। তো এটা যখন কম্পাইলার বুঝতে পারবে, তাহলে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো অ্যাসাইন এর পাশে ওই প্যারামিটার লিস্টে ইন্টিজার নিউমারেটর এবং ইন্টিজার ডেনোমিনেটর এভাবে প্যারামিটারটা দেওয়া আছে। আমরা ঠিক ফাংশন ডেফিনিশনে যেভাবে দিতাম ঠিক একইভাবে এখানেও দেওয়া। এরপর আমরা অ্যাসাইন ফাংশনের ইনস্ট্রাকশন গুলো এখানে দিয়ে রাখলাম। নিউমারেটর নামে অ্যাসাইন হবে নিউমারেটরের ভ্যালুটা, দ্যাট মিন্স 22 ভ্যালুটা অ্যাসাইন হবে নামে, 7 ভ্যালুটা অ্যাসাইন হবে ডেনে। এই কাজটাই হচ্ছে অ্যাসাইন ফাংশনের কাজ। কনভার্ট ফাংশনের কাজ কি? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, অ্যাসাইন ফাংশনের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করি নাই, সে কারণে কিন্তু আমরা অ্যাসাইন ফাংশনের আগে ভয়েড ইউজ করতেছি, ভয়েড, রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। আর কনভার্টের ক্ষেত্রে দেখো ঠিক এখানেও সেম নিয়ম, রেশিও তার মেম্বার ফাংশনকে কল করবে এই স্কোপ রেজলিউশন অপারেটরের মাধ্যমে। এই কনভার্ট ফাংশনের ডেফিনেশনে কি দেওয়া আছে দেখো, নাম ডিভাইডেড বাই ডেন। তাহলে ওই যে এখানে নাম আর ডেন যখন ইনপুট পেয়ে যাবে নাম্বার, ওই নাম ডেন দিয়ে সে একটা রেশিও তৈরি করবে, রেশিও তৈরি করে ওই রেশিওকে সে কনভার্ট করবে কিসে, ফ্র্যাকশনে। দ্যাট মিন্স যদি ভ্যালুটা 22/7 হয় তাহলে সে সেটাকে কনভার্ট করে 3.14159 এরকম একটা ফরম্যাটে নিয়ে আসবে।
তো যেহেতু সেটা একটা ফ্লোটিং নাম্বার, সে কারণে ডেটা টাইপ নিচ্ছি আমরা ডাবল হিসাবে। এবং এখানে দেখো এটা কিন্তু একটা রিটার্ন স্টেটমেন্ট, যেহেতু এটার আগে রিটার্ন লেখা আছে, তাহলে এটা একটা রিটার্ন স্টেটমেন্ট। তাহলে এখান থেকে একটা ভ্যালু রিটার্ন করতেছে, যে ভ্যালুটা রিটার্ন করতেছে তার ডেটা টাইপ কি ডাবল, সে কারণে এই রেশিওর আগে রিটার্ন টাইপ হিসাবে ডাবল দেওয়া হচ্ছে। একইভাবে ইনভার্টের ক্ষেত্রে বলেছিলাম কি যে এক্স বাই ওয়াই থাকলে সেটাকে ইনভার্ট করে সে ওয়াই বাই এক্স করে দিবে। তাহলে যে কাজটা আমরা সোয়াপিং এর মাধ্যমে করতে পারি, সোয়াপিংটা আমরা অলরেডি জানি কিভাবে করতে হয়, এভাবে সোয়াপিং এর কাজটা করে নিবে। দ্যাট মিন্স সে নাম ডিভাইডেড বাই ড্যান কে ড্যান ডিভাইডেড বাই নাম করে দিবে। আর প্রিন্ট ফাংশনের কাজটা কি, প্রিন্ট ফাংশনের কাজ করবে কি, নতুন যে নাম এবং ড্যান এর ভ্যালু পাবে সেটাকে সে নাম ডিভাইডেড বাই ড্যান দিয়ে আউটপুটে দেখাবে। এটা হচ্ছে প্রিন্ট ফাংশনের কাজ। এবং আলটিমেটলি আমরা আউটপুটটিও ঠিক সেভাবেই পাচ্ছি। প্রথমে একটা আউটপুট নিয়েছিলাম, এটা এক্স ইকুয়ালস টু দিয়ে স্ট্রিং হিসেবে আউটপুট আমরা নিয়েছিলাম এটা। এরপর আমরা প্রিন্ট ফাংশন কল করেছিলাম নাম বাই ড্যান দিয়ে। এরপর আমরা ইকুয়াল সাইনটা স্ট্রিং হিসেবে আউটপুটে রেখেছিলাম। এরপর আমরা ইনভার্ট ফাংশনকে কল করে কনভার্ট ফাংশনকে কল করে এই ভ্যালুটা পেয়েছিলাম ফ্র্যাকশনে। এরপর আমরা 1/x ইকুয়ালস টু এটা স্ট্রিং হিসেবে আউটপুটে নিয়েছিলাম এবং 7/22 এই ভ্যালুটা আমরা ইনভার্ট করার পরে প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা 7/22 ভ্যালুটা পেয়েছি। এই প্রোগ্রামটা আমরা ডিটেইলস নেক্সট ক্লাসে আবার ব্রিফ করব। আজকে আমরা এতটুকুতেই রাখি। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার আচ্ছা, এতটুকুর একটু বলবো তো ডাবল রেশিওটা ডাবল রেশিওটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু বলতেছি। এই পেজ থেকে, তাই তো, এই স্লাইড থেকে। আচ্ছা, এখানে দেখো কনভার্ট ফাংশনের যেটা ডেফিনেশন, কনভার্ট ফাংশনে কি ঘটবে, ওই যে বলেছিলাম যে রেশিও মিনস 22/7, 22 ডিভাইডেড বাই 7, এই রেশিওটাকে সে কনভার্ট করে ফ্র্যাকশন ভ্যালুটা নিয়ে আসবে। তাহলে ফ্র্যাকশন ভ্যালুটা কত, 3.14159 সাপোজ এই ভ্যালুটা। তাহলে এখানে কি হচ্ছে দেখো, কনভার্ট ফাংশনের কাজ হচ্ছে কি নাম ডিভাইডেড বাই ড্যান যেটা, দ্যাট মিনস 22 ডিভাইডেড বাই 7 যেটা ছিল আগে, সেটাকে সে কনভার্ট করবে কিসে, ওই যে 3.14159 এই ফরম্যাটে। যেহেতু 3.14159 এই ভ্যালুটা একটা ফ্লোটিং নাম্বার, তাই না? এই ফ্লোটিং নাম্বারটাকে স্টোর করার জন্য ডেটা টাইপ কিরকম নিতে হবে, না হয় ফ্লট নিতে হবে, না হয় ডাবল নিতে হবে, না হয় লং ডাবল নিতে হবে। তাহলে সেই জন্য এখানে আমরা ডেটা টাইপ নিচ্ছে কি ডাবল। সাপোজ আমরা ফ্লটও নিতে পারি, সমস্যা নাই, ডাবল নিচ্ছে এই কারণে যাতে করে আমরা ডেসিমাল পয়েন্টের পরে বেশ কয়েকটা ডিজিট যাতে নিতে পারি। তো ডাবলটা হচ্ছে বেসিক্যালি ওই রেজাল্টেরই করেসপন্ডিং ডেটা টাইপ। এবং দেখো এর আগে আমরা রিটার্ন করলাম, রিটার্ন টোটালি হচ্ছে এটা একটা রিটার্ন স্টেটমেন্ট। তাহলে এখানে একটা ভ্যালু রিটার্ন করতেছে, তাই না? তাহলে ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে 3.14159 এই ভ্যালুটার ডেটা টাইপ হচ্ছে কি ডাবল। তাহলে যে ভ্যালুটা রিটার্ন করতেছে কোথায় করতেছে, ওই যে মেইন ফাংশনে। কারণ দেখো এই মেইন ফাংশনে কিন্তু আমরা একটা কি করতেছি, এই যে আউটপুট নিচ্ছি 1/x দিয়ে, এখানে এই যে এই আউটপুটে দেখো, এই আউটপুটে আমরা এই যে কনভার্ট ফাংশনকে কল করতেছি। তাহলে এই জায়গাতে ওই যে 3.14159 এই ভ্যালুটা কিন্তু এই জায়গাতে চলে আসবে। যেহেতু মেইন ফাংশনে একটা ভ্যালু রিটার্ন করতেছে, তাহলে কোন ভ্যালুটা রিটার্ন করতেছে, এই ভ্যালুটা রিটার্ন করতেছে। দ্যাট মিনস 3.14159 এই ভ্যালুটা রিটার্ন করতেছে। তাহলে এই ভ্যালুটার ডেটা টাইপ ডিফাইন করা আছে কি হিসাবে, ডাবল হিসাবে। তো সে কারণে এই যে কনভার্ট ফাংশন, এই কনভার্ট ফাংশনেরও রিটার্ন টাইপ যেটা, সে রিটার্ন টাইপও কি হবে, ডাবল হবে। অর্থাৎ এখানে যদি ডাবল থাকে এখানে সেটা ডাবল দিতে হবে। এখানে যদি ফ্লট দিতাম তাহলে এখানে আমরা ফ্লট দিতে পারতাম। এখন কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? হ্যালো, জি স্যার।
আর কারো কোনো প্রশ্ন নাই মনে হয় না? তাহলে আমরা আজকে এতটুকুতেই শেষ না, করি। স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।